বিবাহিত মেয়েটি হঠাৎ করে একটি ছেলে প্রেমে পড়ে। তারা একে অপরকে ভালোবেসে ফেলে, কিন্তু একটা সময় মেয়েটি ছেলেটিকে বলে দেয় সে বিবাহিত আর সে তার সাথে থাকতে পারবে না, কিন্তু ছেলেটি কোনোভাবেই তাকে ছাড়বে না। এরপরে দুজনে প্ল্যান করে মেয়েটির হাজব্যান্ডকে তারা মেরে ফেলবে, আর এর জন্যই দুর্ধর্ষ এক প্ল্যান তৈরি করে। কিন্তু এরপরে কি হয়েছিল পুরো মুভিতেই থাকবে একের পর এক টুইস্ট, আর সেই টুইস্টগুলো একটু ভিন্ন রকম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর মুভিতে বেশ কিছু প্লট রয়েছে যেগুলোর প্রত্যেকের কাহিনী আলাদা আলাদা, তো আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই ছোট্ট একটা ফ্যামিলিকে দেখানো হয়, গায়ত্রী আর মহেশ। তারা দুজনেই খুব ছোট একটা ঘর নিয়ে তাদের পরিবার নিয়ে থাকে। এছাড়া তারা দুজনেই খুব ছোটখাটো চাকরি করে তাদের জীবন পার করছে। মহেশের মা কিছুটা পাগল, অর্থাৎ মাঝে মধ্যে সে সবাইকে ভুলে যায়, এমনকি নিজের ছেলের নামও ভুলে যায় এবং তাকে পেটাতে শুরু করে। এদিকে মহেশের একটা ছোট্ট ছেলেও ছিল। এরপরেই দেখা যায় তারা তিনজনই রেডি হয়ে যার যার কাজে বের হয়ে পড়ে। অর্থাৎ মহেশ তার ছেলেকে স্কুলে পাঠিয়ে দেয় এবং তারা দুজনেই তাদের চাকরিতে চলে আসে। গায়ত্রী একটি 5 স্টার হোটেলে কাজ করে, আর মহেশ একজন ট্যাক্সি ড্রাইভার। মহেশ যখন গায়ত্রীকে নামিয়ে দিতে যাচ্ছিল তখন দেখা যায় গায়ত্রীর মনটা একটু খারাপ, সেটাও মহেশের মায়ের জন্য, কারণ সে প্রত্যেক দিনই কিছু না কিছু উল্টোপাল্টা কাজ করবেই। তখন মহেশ তাকে বোঝায়, আর কয়েকদিনেরই তো কথা, এরপরে আমার ভাই এসে আমার মাকে নিয়ে যাবে। এছাড়া তারা কিছুটা অর্থনৈতিক সমস্যার মধ্যেও ছিল। আসলে মহেশ তার এক বন্ধুকে 10 লাখ টাকা ধার দিয়েছিল, কিন্তু সেই বন্ধুর পরিবারের অবস্থা এখন ভালো নয়। এজন্য মহেশ সেই বন্ধুর বাড়িতে গিয়ে টাকাও চাইতে পারছে না। কিন্তু গায়ত্রী মহেশকে বোঝায়, এখন আমরা সমস্যার মধ্যে রয়েছি, আর সেগুলো আমাদের টাকা, আর আমাদের টাকা চাইতে লজ্জা কিসের। গায়ত্রী যখনই তার হোটেলে পৌঁছে যায় সেখানকার মালিক গায়ত্রীকে বকাঝকা করতে থাকে, কারণ গায়ত্রীর আসতে কয়েক মিনিট লেট হয়েছে। গায়ত্রী সরি বলে সেখান থেকে চলে আসে। এদিকে হোটেল মালিকের ছেলে হেমন্ত গায়ত্রীর দিকে সবসময় কোন নজরে তাকায়। আজকেও সুযোগ বুঝে তার শরীরে বাজেভাবে স্পর্শ করে। গায়ত্রী মুখ বুঝে সবকিছু সহ্য করে নিতে হয়। গায়ত্রী সেখান থেকে চলে আসে। গায়ত্রীর দায়িত্ব ছিল প্রথমেই হোটেলে যেয়ে সব রুমগুলোর স্টাফরা ঠিকঠাকভাবে গুছিয়ে রেখেছে কিনা সেটা দেখা। গায়ত্রী সবগুলো রুম চেক করে একটা রুমে এসে রেস্ট নিতে শুরু করে। তখনই গায়ত্রী দেখতে পায় সেই রুমের জানালা খোলা। গায়ত্রী সেটা বন্ধ করে দিতে যায়, আর ঠিক তখনই দেখে সেখানে আলমারিতে একটা ব্যাগ। যেহেতু রুমগুলো খালি ছিল, এই ব্যাগটা থাকার কথা ছিল না। নিশ্চয়ই কেউ ভুল করে ব্যাগটা রেখে গেছে। কৌতূহলবশত গায়ত্রী ব্যাগটা নামিয়ে সেটা খুলে দেখতে থাকে সেটার ভেতরে কি আছে। ব্যাগটা খুলতেই ব্যাগ ভর্তি সে টাকা দেখতে পায়, আর এতগুলো টাকা একসাথে দেখে গায়ত্রীর চোখগুলো বড় বড় হয়ে যায়। এদিকে মহেশের ট্যাক্সিতে একজন প্যাসেঞ্জার আসে, আর সে ট্যাক্সিতে বসে বসেই তার বন্ধু বরুণের সাথে কথা বলতে থাকে, আর সেখানে সে ব্ল্যাক মানি নিয়ে কথা বলছিল। বরুণ অর্জুনকে বলে, তুমি এইবারের মতো আমাকে একটু সাহায্য করো, আমি খুব বিপদে আছি। অর্জুন বলে, ঠিক আছে, আমি দেখছি। এই অর্জুন আসলে একটি পাসপোর্ট অফিসে কাজ করত। সে বরুণের কথা শুনে তাড়াতাড়ি তার অফিসে চলে আসে, আর বরুণের নামে একটা পাসপোর্ট তৈরি করতে থাকে, যেখানে সে নাম দেয় লক্ষ্মণ, কারণ বরুণ এই নকল পাসপোর্টটা নিয়ে ইন্ডিয়া থেকে পালিয়ে যাবে। তখনই মামা লক্ষ্মীর কয়েকজন লোক চলে আসে অর্জুনের কাছে এবং তাকে মামা লক্ষ্মীর কাছে নিয়ে যেতে থাকে। এই মামা লক্ষ্মী খুবই ভয়ঙ্কর একজন লোক। তার কাজ কেউ না করলে সে তার সাথে যে কোনো কিছু করতে পারে। এই মামা লক্ষ্মীর কিছু টাকা কয়েকজন নেওয়ার পরে সেটা দিচ্ছিল না। সেই মামা লক্ষ্মী তাকে হুমকি দিতে থাকে, আর পাশেই দেখা যায় তারই ছেলেকে বস্তাবন্দি করে রেখেছিল। এরপরে তাকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে সেখান থেকে ছেড়ে দেয়। এদিকে তখনই সেখানে অর্জুনকে নিয়ে আসা হয়। মামা লক্ষ্মী সেখানে অর্জুনের সামনে বসে বসেই অর্জুনকে ফোন করে। আসলে এই মামা লক্ষ্মীর ফোন অর্জুন কয়েকদিন ধরে উঠাচ্ছিল না। আসলে অর্জুনও মামা লক্ষ্মীর কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু সেই টাকার ইন্টারেস্ট বা আসল কোনোটাই মামা লক্ষ্মীকে সে ফেরত দিচ্ছে না। তার ওপর আবার সে তার ফোনটাও ধরছে না। অর্জুন খুবই ভয় পাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে মামা লক্ষ্মীকে বলে, আমাকে এবারের মতো ছেড়ে দিন, আমি ব্যাংকে লোন অ্যাপ্লাই করেছি, সেই টাকাটা পেতেই আমি আপনার টাকা পরিশোধ করে দেব। আপনি তো জানেন আমার সাথে কি হয়েছে। অবশেষে মামা লক্ষ্মী তাকে 2 সপ্তাহ সময় দেয়, আর বলে এর মধ্যে টাকা পরিশোধ না করলে তাকে মেরে তার বডি পার্টস বিক্রি করে সে তার টাকা উসুল করে নেবে। এরপরে অর্জুন তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে, আর একজন কনস্টেবলের সাথে দেখা করে। সেখানে কনস্টেবলের কাছে সে মেঘনা নামের একটি মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, আর এই মেঘনা হচ্ছে অর্জুনের গার্লফ্রেন্ড।
আসলে মেঘনা কয়েকদিন ধরেই নিখোঁজ। এই জন্যই অর্জুন তার এক পরিচিত কনস্টেবলের মাধ্যমে সেটারই ইনভেস্টিগেশন করছে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। মেঘনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি মেঘনার ফোনটাও বন্ধ। এরপরেই শানু নামের একটি মেয়েকে বিউটি পার্লারে দেখা যায়, যেখানে সেই বিউটি পার্লারে শানুর এক বন্ধু আসে, পুরাতন বন্ধু। আর তাকে দেখার পরে মেয়েটি অবাক হয়ে যায়। মেয়েটি শানুকে জিজ্ঞেস করে, আরে তুমি কেমন আছো? অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো। কলেজের পর থেকে তুমি তো একেবারে গায়েব হয়ে গেছো। আমি তোমার সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তোমার কোনো খোঁজ খবর নেই। এখন কেমন চলছে তোমার জীবন? আসলে এই পার্লারটা সেই মেয়েটারই ছিল, কিন্তু শানু একটু উদাসীন ছিল। যখন মেয়েটি তাকে এর কারণ জিজ্ঞেস করে, শানু নিজের ব্যাপারে বলতে শুরু করে। আসলে শানুর ইতোমধ্যে বিয়ে হয়ে গেছে, কিন্তু শানুর হাজব্যান্ড তাকে অনেক টর্চার করত। আর সবকিছু নিয়ে শানুকে সন্দেহ করত। শানু যখনই একটুর জন্য হলেও বাইরে যেত, শানুর হাজব্যান্ড তাকে জিজ্ঞেস করত, এতক্ষণ কার সাথে ছিলে, কার কাছে নিজের শরীর বিলিয়ে দিয়ে এসেছ? আর এসব শুনতে শুনতে শানু ক্লান্ত। আসলে এই সব সম্পত্তির মালিক শানু নিজেই। তাই শানুর হাজব্যান্ডকে যদি কোনো কাজে কখনো কোনো টাকা ব্যবহার করতে হয়, তাহলে আগে শানুর কাছ থেকে চেক সাইন করিয়ে নিতে হয়। তারপরেই সে সেই টাকাগুলো ব্যবহার করতে পারে। আর এভাবেই শানুর হাজব্যান্ড তার সম্পত্তি, অর্থাৎ শানুর বাবার সম্পত্তিগুলো দিনের পর দিন খেয়ে যাচ্ছে। কিন্তু শানু তার হাজব্যান্ডের বিপক্ষেও যেতে পারে না। শানু এসব কিছু সহ্য করে যাচ্ছে, আর প্রতিদিন হাজব্যান্ডের কাছে মার খেয়ে যাচ্ছে। এই সব কিছু শোনার পরে শানুর ফ্রেন্ড বলে, তুমি ওকে ছেড়ে কেন দিচ্ছ না? তোমার জায়গায় আমি হলে কবেই একে ছেড়ে চলে আসতাম। শানু বলতে থাকে, আসলে আমার বাবার ক্যান্সার হয়েছিল, আর ক্যান্সারেই সে মারা গেছে। আর মারা যাওয়ার আগে ওর সাথেই আমার বিয়ে দিয়ে গেছে, আর বলেছে ও ভালো ছেলে, আমার দেখাশোনা করবে। কিন্তু এখন আমার বাবার সম্পত্তির উপরে জেগে বসে আছে, আর আমাকে প্রতিনিয়ত টর্চার করে চলেছে। এখন আমাকে সাহায্য করার মতো আমার কোনো আত্মীয়স্বজন এগিয়ে আসে না। তাই নিরুপায় হয়ে আমাকে এভাবেই থাকতে হচ্ছে। এখন আমার হাজব্যান্ড ৩ দিনের জন্য বেঙ্গালুরু গেছে। এরপরে সেই মেয়েটি শানুকে নিজের বয়ফ্রেন্ডের ব্যাপারে বলতে থাকে, আর গল্প করতে থাকে তার বয়ফ্রেন্ড তাকে কতটা ভালোবাসে, তাকে কতটা টেক কেয়ার করে। এই সবকিছু শুনে শানুর মন খারাপ হতে থাকে, আফসোস হতে থাকে। শানু মনে মনে ভাবতে থাকে যে তার জীবনটা কি কখনো এমন হতে পারত না। এরপরে এই মেয়েটি শানুকে চিল করানোর জন্য একটি ছোটখাটো পার্টিতে নিয়ে যায়। আর সেই পার্টিতে ঋষি নামের একটি ছেলে গান গাচ্ছিল। আর গান গাইতে গাইতে ঋষির চোখ পড়ে শানুর উপরে। আর ঋষি প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে। এদিকে শানু আর সেই মেয়েটিও বুঝতে পারে যে ঋষি শানুকে পছন্দ করে, তার সাথে সময় কাটাতে চায়। সেই মেয়েটি শানুকে বলে, তোমার হাজব্যান্ড ৩ দিনের জন্য ব্যাঙ্গালোরে গেছে। এই ৩টা দিনই তোমার হাতে সময় রয়েছে। এই ৩টা দিন তুমি ইচ্ছে মতো মজা করো। তখনই সেখানে ঋষি চলে আসে, আর শানুর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। সেখানে তারা দুইজন কথা বলতে থাকে, আর কথা বলতে বলতে একটা সময় শানু ও ঋষিকে পছন্দ করে ফেলে। দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। এদিকে গায়ত্রী সেই টাকার ব্যাগটা লুকিয়ে রেখে রিসিপশনে আসে, আর সেখানে আসা পরে চেক করে সেই রুমটা কে নিয়েছিল। সে দেখতে পায় বারুণ নামের একটা লোক সেই রুমটা নিয়েছিল, আর সে কয়েক ঘন্টা আগেই চেক আউট করে চলে গেছে। এটা ছিল সেই বারুণ যে নকল পাসপোর্টের জন্য অর্জুনকে রিকোয়েস্ট করছিল, অর্থাৎ অর্জুনের বন্ধু। ঠিক ওই সময়টাতে রিসিপশনে আরও একজন ক্লায়েন্ট আসে সেই রুমের জন্যই। এটা শুনে গায়ত্রী চমকে যায়, কারণ টাকার ব্যাগটা এখনও সেই রুমেই রেখে দিয়েছিল গায়ত্রী। এই জন্য গায়ত্রী তাড়াতাড়ি সেই রুমে চলে আসে সেই ক্লায়েন্টের আগে, আর সেই রুমের ভেতরেই সেই টাকার ব্যাগটা লুকানোর চেষ্টা করে। কিন্তু তাড়াহুড়োয় গায়ত্রীর মাথা কাজ করছিল না, সে কোনো আইডিয়াই বের করতে পারছিল না এত বড় ব্যাগটা সে কোথায় লুকাবে। এই জন্য সে খুব উল্টোপাল্টা কাজ করছিল। কিন্তু এরপরে হঠাৎ করেই সেই ক্লায়েন্ট সে রুমের ভেতরে চলে আসে, আর গায়ত্রীও বুদ্ধি খাটিয়ে পুরো রুমের ভেতরে পানি ফেলে দেয়। গায়ত্রী সেই লোকটাকে বলে, স্যার, কলের একটু প্রবলেম ছিল, আমি কলটা ঠিক করে দিয়েছি। আমি এখনই পুরো রুমটা পরিষ্কার করে দিচ্ছি। আপনি কিছুক্ষণের জন্য অন্য রুমে যেয়ে অপেক্ষা করুন। গায়ত্রী সেই রুম থেকে একটু বের হতেই হেমন্ত সেখানে চলে আসে এবং তাকে আবারও বাজেভাবে টাচ করার চেষ্টা করে। কিন্তু গায়ত্রী কিছুটা অন্যভাবে ঘুরিয়ে কথা বলে তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর গায়ত্রী সেই রুমে চলে এসে টাকার ব্যাগ থেকে টাকাগুলো বিছানার উপরে সাজিয়ে রাখে। এরপরে উপর দিয়ে চাদর বিছিয়ে দেয়, আর সেই বেডে সে নিজেই শুয়ে পড়ে। এরপরে অর্জুনের বন্ধু বারুণ তাকে কল করে আর বলে, আমার কাজটা কি হয়ে গেছে? অর্জুন কিছু বলার আগে বারুণ তাকে বলে, আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি, সেখানে চলে আসো। অর্জুন একটু ভয় পায়, বারুণকে জিজ্ঞেস করে, কোনো প্রবলেম হবে না তো? বারুণ বলে, আরে না, কি সমস্যা হবে, তুমি তাড়াতাড়ি চলে আসো তো।
কিন্তু অর্জুন এরপরেই তার কলিগ ভেঙ্কটের সাথে দেখা করতে আসে আর তাকে ভারুণের ব্যাপারে সবকিছু খুলে বলে যে তার বন্ধু ভারুণ একজন শেটের হয়ে কাজ করত, যে অনেক কালো ব্যবসা করত আর সেখান থেকে অনেক কালো টাকাও সে ইনকাম করেছে। আর ভারুণ সেই টাকাগুলো নিয়ে এই শহরে পালিয়ে চলে এসেছে, কিন্তু সেই শেট তাকে খুঁজে বেড়াচ্ছে। যখনই তাকে পাবে সে তাকে মেরে ফেলবে। আর এই জন্য ভারুণ সেই টাকাগুলো নিয়ে দেশের বাইরে চলে যেতে চাইছে। আর সে আমাকে একটি পাসপোর্ট বানিয়ে দিতে বলেছে, যেখানে কিছুটা চেঞ্জ করে, অর্থাৎ তার নাম এবং অন্য কিছু চেঞ্জ করে। এখন আমার কাছে একটা আইডিয়া রয়েছে, ভারুণের কাছে যে টাকাগুলো রয়েছে সেখান থেকে অর্ধেক টাকা আমরা মেরে দেব। কিন্তু ভেঙ্কট সবকিছু শোনার পরে বলে, না, এটা আমি করতে পারবো না, আমাকে এই সবকিছুর মধ্যে ফাঁসিও না, আর তুমি তোমার বন্ধুকেই ধোকা দেবে। তখন অর্জুন বলে, আমার বন্ধু ভারুণও তার শেঠকে ধোকা দিয়েছে, আর যা কিছু হবে আমাদের ভালোর জন্যই হবে। অবশেষে ভেঙ্কট রাজি হয়ে যায় অর্জুনের সাথে কাজ করার জন্য। এদিকে শানুকে কল করে ঋষি আর বলে তার সাথে লং ড্রাইভে যাওয়ার জন্য। এতে শানুও খুশি হয়ে যায়, তারা দুইজন লং ড্রাইভে চলে যায়। সেখানে তারা অনেক জায়গায় ঘুরে অনেক এনজয় করে, আর একটা সময় রাতের বেলা তারা দুজনেই ঘনিষ্ঠ হয়ে পড়ে। এরপরে ঋষি শানুকে তার নিজের বাড়িতে নিয়ে আসে, আর এভাবেই এই 3 দিন শানু নিজের জীবনটাকে অনেক উপভোগ করে। কিন্তু হঠাৎ করেই ঋষি শানুকে প্রপোজ করে বসে, রিং দিয়ে বলে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এই সব কিছু দেখার পরে শানু হতবাক হয়ে যায়, সে কষ্ট পায় আর ঋষিকে বলে এটা কখনো সম্ভব নয়। এতে ঋষি রেগে যায়, বলে কেন সম্ভব নয়? এই 3 দিন আমি তোমার সাথে যে বন্ডিংটা ক্রিয়েট করেছি, তোমার প্রতি আমার যে ফিলিংসটা রয়েছে সেটা আর কারো প্রতি নেই। শানু পুরোপুরিভাবে ফেঁসে যায়, আর অবশেষে কোনো পথ খোলা না পেয়ে শানু ঋষিকে বলে, সরি, আসলে আমি বিবাহিত। আমার হাজব্যান্ড 3 দিনের জন্য ব্যাঙ্গালোরে ঘুরতে গিয়েছিল, আর আমি চেয়েছিলাম এই 3 দিন আমার জীবনটা উপভোগ করার জন্য, আর আমি তোমাকে পেয়ে গিয়েছি। আমি এই 3 দিন জীবনে অনেক উপভোগ করেছি, আর আমি আশা করব তুমিও আমার মতোই করেছ। কিন্তু যা হয়েছে তার পুরোপুরির জন্য আমি সরি। শানু সেখান থেকে তার নিজের বাড়িতে চলে আসে, আর এইসব কথা শুনে ঋষির মনটা একেবারে ভেঙে যায়। সে কখনো কল্পনাও করতে পারেনি যে শানু তাকে এভাবে চিট করবে। অন্যদিকে গায়ত্রীকে তার ছেলের স্কুল থেকে ডাকা হয়। গায়ত্রীর প্রিন্সিপাল তাকে বলে ফিস দেওয়ার কথা, কারণ তার ছেলের স্কুলের ফিস অনেকদিন ধরে বাকি রয়েছে। আসলে গায়ত্রীর ছেলে যে স্কুলে পড়ে সেটা খুবই রেপুটেটেড একটা স্কুল, আর সেখানে কেউ এইভাবে ফিস বাকি রাখে না, আর তারাও কাউকে এভাবে সুযোগ দেয় না। কিন্তু তারপরও গায়ত্রীর প্রবলেম থাকায় তারা তাকে সুযোগ দিয়েছে, কিন্তু গায়ত্রী এখনও ফিটা পে করেনি। তখন গায়ত্রী সবকিছু শুনে একটু রেগে যায়, কিন্তু তারপরও সে কিছু বলে না, আর বলে কালকের মধ্যে সে সব ফি পে করে দেবে। এদিকে রাতের বেলা অর্জুন যখন ভারুণের বাড়িতে যাচ্ছিল, ঠিক ওই সময়টাতে অর্জুনের গাড়ির কাছে রাজেশ নামের একজন পুলিশ অফিসার চলে আসে, আর সেখানে সে ভারুণের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই লোকটাকে সে দেখেছে কিনা। ভারুণের ছবি পুলিশের কাছে দেখে অর্জুন ভয় পেয়ে যায়, চমকে ওঠে, কিন্তু তারপরও নিজেকে স্বাভাবিক করে বলে আমি একে চিনি না। তখনই রাজেশ বলে, আরে অর্জুন, তুমি তোমার ছোটবেলার ক্লাসমেটকেই ভুলে গেছো? রাজেশ বলে, একটু ভালো করে মনে করার চেষ্টা করো। তখনই অর্জুন নিজের মত পাল্টে ফেলে, বলে হ্যাঁ স্যার, স্কুল লাইফে ভারুণ নামের এক বন্ধু ছিল, কিন্তু ওর সাথে এখন আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু রাজেশ যখন ইনকোয়ারি করেছিল ভারুণ এবং অর্জুনের ব্যাপারে, সে অন্য কিছু জানতে পেরেছিল। এই জন্য রাজেশ অর্জুনের গাড়িতে উঠে বসে, আর তাকে তার স্কুলের ছবি দেখিয়ে বলে, এই যে দেখো, স্কুল জীবনের তোমার ছবি, যেখানে তোমার পাশেই ভারুণ দাঁড়িয়ে রয়েছে, আর তার পাশেই রয়েছে ভেঙ্কট, অর্থাৎ ভেঙ্কট, ভারুণ এবং অর্জুন, তারা 3 বন্ধু স্কুল জীবন থেকে। রাজেশ বলতে থাকে, তোমাদের দেখেই মনে হচ্ছে তোমরা বেস্ট ফ্রেন্ড, তাহলে কিভাবে বেস্ট ফ্রেন্ডের সাথে তোমাদের যোগাযোগ নেই? ভেঙ্কটের সাথে ভারুণের যোগাযোগ রয়েছে? অর্জুন বলে না, ওর সাথেও ওর যোগাযোগ নেই। এতে অর্জুন ভয় পেয়ে যায়, কিন্তু একটা সময় রাজেশ সবকিছু হেসে বলে দেয়, আসলে এই রাজেশও ভেঙ্কট, ভারুণ এবং অর্জুনের স্কুল জীবনের বন্ধু, কিন্তু অনেকদিন ধরে না দেখায় অর্জুন তাকে চিনতেই পারেনি। আর এতক্ষণ রাজেশ তার সাথে মজা করছিল। রাজেশ বলে, কি ব্যাপার, ভয় পেয়ে দিয়েছিলাম তো, কেমন হলো প্র্যাঙ্কটা? অর্জুনও তাকে মনে করতে পারে। অবশেষে তারা দুইজন গল্প করার জন্য ছোট্ট একটা বাড়ি চলে যায়, সেখানে মদ খেতে থাকে। আর একটা সময় কথা বলতে বলতে অর্জুন জানতে পারে আসলে ভারুণের কেসটা রাজেশের কাছে এসেছে, আর সে সত্যি একজন পুলিশ অফিসার। আর রাজেশও ভারুণকে খুঁজতে খুঁজতে অর্জুনের কাছে পৌঁছে গেছে। কিন্তু অর্জুন বলে না, তার সাথে ভারুণের কোনো যোগাযোগ নেই। আসলে তারা দুইজন দুই শহরে থাকত।
তখনই রাজেশ বলে, আসলে ভারুণ তার হাতে এতগুলো টাকা পেয়েছে, সেই টাকাগুলো নিয়ে নিশ্চয়ই ভারুণ দেশ ছেড়ে চলে যেতে চাইবে। আর দেশ ছাড়তে হলে তাকে অবশ্যই পাসপোর্ট লাগবে। আর তুমি একজন পাসপোর্ট অফিসার, তাই আমার মনে হলো ভারুণ তোমার সাথে যোগাযোগ করবে। কিন্তু অর্জুন বলে, না, সে আমার সাথে যোগাযোগ করেনি। আমি সত্যি বলছি, আর ভারুণ যদি কখনো এসব কাজের জন্য আমার কাছে আসেও, আমি কখনোই তাকে সাহায্য করব না। আমি তোমাকে খবর দেব। এদিকে শানুর বাড়ির কলিং বেল বাজে। শানু ভাবতে থাকে তার হাজব্যান্ড বেঙ্গালুরু থেকে ফিরে এসেছে। তাড়াতাড়ি যেয়ে দরজা খোলে, কিন্তু সে দেখতে পায় সেখানে ঋষি অনেক মদ খেয়ে এসেছে। আর সেখানে সে হাঙ্গামা করতে থাকে আর বলে, তুমি এটা কেন আমাকে আগে বলনি যে তুমি বিবাহিত? আমাকে এইভাবে কেন ঠকালে? আমি এখন তোমার হাজব্যান্ডের সাথে কথা বলতে চাই। সে কোথায়, তাকে ডাকো। শানু তাকে বোঝায়, রিকোয়েস্ট করে যে তুমি এখান থেকে চলে যাও। কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ড এখানে চলে আসবে। আর সে তোমাকে দেখলে অনেক বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমি পরে তোমার সাথে কথা বলবো। কিন্তু ঋষি কোনোভাবেই শানুর কথা শুনছিল না। ঋষি বলে, আমি তোমার হাজব্যান্ডের সাথে কথা না বলে যাব না। ঠিক তখনই শানুর হাজব্যান্ড সেখানে চলে আসে আর দরজায় কলিং বেল বাজায়। এতে শানু প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঋষিকে বলে, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এখানে লুকিয়ে পড়ো। প্লিজ তুমি হাঙ্গামা করো না। আমি তোমাকে সবকিছু খুলে বলবো, বুঝিয়ে বলবো। অবশেষে অনেক জোর করে ঋষিকে একটা রুমে লুকিয়ে রাখে শানু। শানুর হাজব্যান্ড এসে তাকে পানি দিতে বলে। যখন শানু পানির গ্লাসটা দিচ্ছিল, তার হাত কাঁপছিল। এতে আবারও সন্দেহ হয় শানুর হাজব্যান্ডের আর বলে, তুমি এই 3 দিন কি করেছ? কার সাথে সময় কাটিয়েছ? তোমার বয়ফ্রেন্ড কি এখানে এসেছে? সে কোথায়? কোথায় লুকিয়ে রেখেছ তাকে? এভাবে বলে কয়েকটা রুম চেক করতে থাকে সে। যখনই ঋষিকে যে রুমে আটকে রাখা হয়েছে সেই রুমেই চেক করতে যাবে, শানু তাকে ডেকে বসে। আর শানুর হাজব্যান্ডকে বলতে থাকে, এই 3 দিন তুমি কার সাথে ছিলে? তুমি কার সাথে যে সময় কাটিয়ে এসেছ? এটা শুনে সে রেগে যায় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি এখন আমাকে প্রশ্ন করতে শিখেছ? সে শানুকে চড় মেরে বসে, টর্চার করতে থাকে। আর শানুকে এই টর্চার করার দৃশ্যটা ঋষি ওই রুম থেকে দেখছিল, কারণ সেটা ছিল কাচের দরজা। ভেতর থেকে সবই ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। একটু পরেই শানুর হাজব্যান্ডকে কেউ কল করে এবং তাকে বাইরে যেতে বলে। সে বাইরে চলে যায় আর ঋষি বাইরে বের হয়ে আসে। শানু ঋষিকে বলে, দেখেছ তো, এটাই আমার জীবন। সেই 3 দিনে আমি আমার জীবনের সেরা সময় পার করেছি, অনেক উপভোগ করেছি। আর সেটা সম্ভব হয়েছে তোমার জন্য। তুমি আমাকে সেই 3 দিনে অনেক ভালোবাসা দিয়েছ। এমন নয় আমি তোমাকে ভালোবাসি না, আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমার আর কিছুই করার নেই। এটাই আমার জীবন, আর এভাবেই চলতে হবে। আর এটা তুমি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে, সেটা তোমার জন্যও ভালো হবে। শানুর কথাগুলো শুনে ঋষির অনেক খারাপ লাগতে থাকে। সে সেখান থেকে চলে আসে, কিন্তু একটু পরেই সে আবারও ফিরে এসে শানুকে হাক করে, জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে এভাবে ছেড়ে যেতে পারি না। আমি তোমার সাথে সারা জীবন থাকার প্ল্যান করেছি, আর আমি সেটাই করব। তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দাও, আমরা দূরে কোথাও যেয়ে থাকবো। শানু ঋষিকে বলে, তুমি আমার হাজব্যান্ডকে চেনো না, ও আমাকে কখনো ছাড়বে না, এখান থেকে যেতেও দেবে না, আমাকে ডিভোর্সও দেবে না। ও যদি আমার কথা আর তোমার কথা জানতে পারে, তাহলে আমাদের মেরেই ফেলবে। ঋষি বলে, তাহলে ঠিক আছে, আমরাই চলো তাকে মেরে ফেলি। প্রথমে এই কথা শুনে শানু হতবাক হয়ে যায়, ঋষির দিকে তাকিয়ে থাকে। ঋষি বলে, ও তো এমনিতেও ভালো লোক নয়, একটা মেয়েকে এতটা টর্চার করে, আর দিনের পর দিন সেটা সে করেই যাচ্ছে। ও এটা ডিজার্ভ করে। একটু পরে শানুও বলে, হ্যাঁ, ঠিকই বলেছ, ও এটাই ডিজার্ভ করে। একটু পরেই গায়ত্রী যখন হোটেলে ফিরে আসে, দেখে তাদের মালিক হোটেলের সব স্টাফকে এক জায়গায় দাঁড় করিয়েছে আর বলছে, তোমরা তোমাদের জুলুম কবুল করে নাও। যে নিজের অপরাধটা স্বীকার করে নেবে, আমি তাকে ছেড়ে দেব। কিন্তু কেউ যদি নিজের অপরাধটা স্বীকার না করো, তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এটা শুনে গায়ত্রী অনেক ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল সেটা সেই টাকার ব্যাপারেই বলা হচ্ছে। পুলিশের কথা শুনে গায়ত্রী কাঁপতে থাকে আর ডিসাইড করে সে সবকিছু বলে দেবে। আর এই জন্য ধীরে ধীরে সে মালিকের সামনে যেতে শুরু করে। ঠিক ওই সময়টাতে অন্য একজন মহিলা স্টাফ তার হাত উঁচু করে। সেই মহিলা স্টাফ তার পকেট থেকে একটা মূল্যবান ঘড়ি বের করে দেয়। আসলে এই ঘড়িটার জন্যই সেই লোকটা তার স্টাফদের ডাকছিল, কিন্তু গায়ত্রী মনে করেছে সে টাকার জন্য। গায়ত্রী যখন বিষয়টা বুঝতে পারে, তখন সে হাঁপ ছেড়ে বাঁচে, কারণ সে ভেবেছিল এখনই বুঝি সে ধরা পড়ে যাবে, এরপরে কি হবে। কিন্তু এখন সে টেনশন ফ্রি হয়ে যায়। এদিকে অর্জুন ভেঙ্কটের কাছে চলে আসে আর সবকিছু খুলে বলে যে আজকে রাজেশ তার কাছে এসেছিল, আর এই রাজেশ তাদের স্কুল জীবনের বন্ধু। কিন্তু সে এখন ভারুণকে খুঁজে বেড়াচ্ছে। আমি বলে দিয়েছি ভারুণের সাথে আমার যোগাযোগ নেই। তোমার কথাও জিজ্ঞেস করেছিল, আমি তোমার কথাও বলেছি যে তোমার সাথেও যোগাযোগ নেই। ভেঙ্কট বলে,
এখনো সময় আছে, তুমি এই সব কিছুর মধ্যে পড়ো না। অর্জুন হাসে আর ভেঙ্কটকে বলে, তুমি এত টেনশন কেন করছো? কেউ আমাদের কিছু করতে পারবে না, ধরতেও পারবে না। তুমি শুধু আমি যা বলবো সেটা করবে। বারুণকে আমাদের এরিয়ার যে কনস্ট্রাকশন বিল্ডিংটা রয়েছে সেখানে আসতে বলবো। বারুণ সেখানে পাসপোর্ট নেয়ার জন্য আসবে, আর তখনই সেখানে পুলিশের পোশাক পরে তুমি চলে আসবে। এমনিতেই অন্ধকার থাকবে, তার উপরে তোমাকে সেই স্কুল লাইফের পরে আর দেখেনি, তাই তোমাকে এত সহজে চিনতেও পারবে না। পুলিশ ভেবে সে সেখান থেকে ভয়ে পালিয়ে যাবে। যদি টাকার ব্যাগ রেখে পালিয়ে যায় তাহলে পুরো টাকাটাই আমাদের, আর যদি না যায় তাহলে আমরা তাকে ব্ল্যাকমেল করব যাতে আমাদের টাকা দেয়। অর্জুনের প্ল্যানটা ভেঙ্কটের পছন্দ হয়, আর এই জন্য অর্জুন এবং ভেঙ্কট সেই কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাছে এসে বরুণের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে শানু চলে আসে ঋষির বাড়িতে, আর তারা দুইজন আলোচনা করতে থাকে, প্ল্যান করতে থাকে কিভাবে তার স্বামীকে মারা যেতে পারে। শানু ঋষিকে বলতে থাকে, আমাদের মার্ডারটা এমনভাবে করতে হবে যেন দেখে মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট, তাহলেই শুধুমাত্র আমি আমার প্রপার্টিগুলো আমার হাতে পাবো, নয়তোবা পুলিশের সন্দেহ হবে, পুলিশ ইনভেস্টিগেশন শুরু করবে। আর একবার ইনভেস্টিগেশন শুরু হলে সবকিছু এমনিতেই সামনে চলে আসবে, যতটাই ফুলপ্রুফ প্ল্যান হোক না কেন। সবকিছু শোনার পরে ঋষির মাথায় ভালো একটা আইডিয়া আসে। ঋষি শানুকে বলে, আমি তোমার হাজব্যান্ডকে বড় একটা লরির মাধ্যমে অ্যাক্সিডেন্ট করব, আর সেটা সেখান থেকে লরি নিয়ে পালিয়ে যাব। তাই সবাই ভাববে এটা একটা সড়ক দুর্ঘটনা। আমি প্রথমে একটা লরি ভাড়া করে নেব, আর সেটাতে নকল নাম্বার প্লেট লাগিয়ে নেব, যাতে পুলিশ খুঁজলেও সেটা খুঁজে না পায়। কোথায় তোমার হাজব্যান্ডকে মারতে হবে সেই টাইম আর ডেট তুমি ফিক্সড করবে। পরদিনই শানু তার হাজব্যান্ডকে বলে, ট্রেলারের কাছে আমি আমার জামাকাপড় বানাতে দিয়েছি, সেগুলো নিয়ে আসো। কিন্তু তার হাজব্যান্ড বলে তার কাজ আছে, সে যেতে পারবে না। শানু বলে, ঠিক আছে, আমি আমার এক বন্ধুকে ডেকে নেব, সেই সেগুলো এনে দেবে। এটা শুনে শানুর হাজব্যান্ড বলে, ঠিক আছে, আমি আজকে অফিস থেকে আসার সময় নিয়ে আসব। তুমি ঘরেই চুপচাপ বসে থাকো, আর কারোর সাথে যোগাযোগ করবে না। এদিকে বৃষ্টির মধ্যে লরি নিয়ে অপেক্ষা করছিল ঋষি, কখনই সেই পথ দিয়ে শানুর হাজব্যান্ড আসবে এবং সে তাকে পিষে মেরে ফেলে চলে যাবে। কিছুক্ষণ পরেই শানুর হাজব্যান্ড সেই ট্রেলারের কাছে আসে, আর ঋষি সেই লরি দিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে চলে যায়। এদিকে অর্জুন আর ভেঙ্কট ভারুণের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। ভেঙ্কট বলতে থাকে, ও আসবে না, চলো এখান থেকে আমরা চলে যাই। অর্জুন বলে, দাঁড়াও, আরও একবার ফোন করে দেখি। অর্জুন ভারুণকে ফোন করে, কিন্তু তার ফোনটা বন্ধ বলছিল। এরপরে তারা কোনো কিছু করতে না পেরে সেখান থেকে চলে আসে। তখনই দেখা যায় সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে দূর থেকে তাদের দুইজনের উপরে কেউ একজন নজর রাখছিল। এদিকে ঋষি কল করে শানুকে আর বলে, কাজ শেষ হয়ে গেছে, ডান। আর এটা শুনতেই শানু অনেক খুশি হয়ে যায়। একটু পরেই কলিং বেল বাজে। শানু যে দরজা খুলতেই চমকে ওঠে, কারণ সেখানে শানুর হাজব্যান্ড দাঁড়িয়েছিল। সে বলতে থাকে, আজকে আমার অফিসে অনেক কাজ ছিল, কালকে যে তোমার জামাকাপড় নিয়ে আসবো, এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শানু শুধু হা করে তার দিকে তাকিয়েছিল। ঋষি তাহলে কাকে খুন করেছে? গভীর রাতে শানুর সাথে দেখা করতে আসে ঋষি, আর শানু তাকে বলে, তুমি কাকে মেরেছ? আমার হাজব্যান্ড এখনো জীবিত, আর সে ঘুমাচ্ছে। না জানি কোন নিষ্পাপ লোকটাকে তুমি মেরে ফেলেছ। গাড়ি চালানোর আগে, মারার আগে একবার দেখে তো নেবে। এটা বলে সে ঋষিকে একটা চড় মেরে বসে। ঋষিও ভাবতে থাকে সে তাহলে কাকে খুন করল, কোন নিষ্পাপ লোককে সে খুন করেছে। এদিকে মামা লক্ষ্মীর লোক অর্জুন আর ভেঙ্কটকে মামা লক্ষ্মীর কাছে ধরে নিয়ে আসে। আসলে সেই লোকটা ছিল মামা লক্ষ্মী, যে অর্জুন এবং ভেঙ্কটকে ফলো করছিল। মামা লক্ষ্মী অর্জুনকে বলে, তুমি আমার টাকা ফেরত না দিয়ে এদিক ওদিক কোথায় ঘুরে বেড়াচ্ছ, আর কি করে বেড়াচ্ছ? আর তোমার এই বন্ধু সেখানে পুলিশের পোশাক কেন পরেছিল? প্রথমে অর্জুন বলতে চায় না, কিন্তু যখনই মামা লক্ষ্মীর লোক ভেঙ্কটকে মেরে ফেলতে চায়, তাকে টর্চার করে, তখন অর্জুন অবশেষে বলে দেয় যে তারা দুইজন ভারুণের টাকা মেরে দেওয়ার প্ল্যান করেছিল। আসলে ভারুণ এক শেটের সাথে কাজ করত, আর সেই শেটের ব্ল্যাক মানি মেরে দিয়ে সে এখানে পালিয়ে এসেছে। আর এখন সেই টাকা নিয়ে ভারুণ দেশ ছাড়তে চাইছে, আর এই জন্য সে আমার কাছে এসেছে নকল পাসপোর্ট বানিয়ে নেওয়ার জন্য, আর আমি সেটা বানাতে তাকে সাহায্য করছি। সবকিছু শোনার পরে মামা লক্ষ্মী বলে, ঠিক আছে, শেষবারের মতো তোমাকে ছেড়ে দিলাম, কারণ আমার আমার টাকা ফেরত চাই, তোমরা যা ইচ্ছা করতে পারো। অর্জুন আর ভেঙ্কট সেখান থেকে চলে আসে। অর্জুন সেখান থেকে আসার পরে খুব শান্তভাবে বসে সিগারেট টানতে থাকে। এটা দেখে ভেঙ্কট রেগে যায় আর বলে, কিছুদিন পরেই মামা লক্ষ্মীর টাকা ফেরত দিতে হবে, আর টাকা ফেরত না দিতে পারলে সে তোমাকে মেরে ফেলবে। আর এত টেনশনের মধ্যে, চাপের মধ্যে তুমি বসে বসে সিগারেট টানছ। তখনই অর্জুন তার সিগারেটের গল্প তাকে বলতে শুরু করে,
যে কিভাবে এত প্রেশার থাকার পরেও সে এত শান্তভাবে বসে সিগারেট টানছে। অর্জুন যখন ছোট ছিল অর্জুনের বাবা এই একই ব্র্যান্ডের অর্থাৎ গোলকুন্ডা সিগারেট খেত, আর একদিন অর্জুনের বাবা তাকে ঠিক একই ব্র্যান্ডের সিগারেট আনতে দেয়। কিন্তু অর্জুন সেই দোকানে যাওয়ার পরে জানতে পারে সেই ব্র্যান্ডের সিগারেট নেই। সেই লোকটা তাকে অন্য ব্র্যান্ডের সিগারেট দেয়, কিন্তু অর্জুন সেটা না নিয়ে অন্য দোকানে চলে আসে। যখনই সেই সিগারেট সে হাতে নেয় সে দেখতে পায় একটু আগে সে যে দোকানে ছিল ওই দোকানটাতে একটা লরি এসে অ্যাক্সিডেন্ট করেছে। এটা দেখে অর্জুন হতবাক হয়ে যায়। তখনই অর্জুন ধরে নেয় এই সিগারেটের জন্যই সে বেঁচে গেছে। বড় হওয়ার পরে অর্জুন তার বন্ধুদের সাথে ট্রিপে যাচ্ছিল, আর ট্রিপে যাওয়ার সময় সে সিগারেট খাবে, কিন্তু তার বন্ধুদের কাছে সে যে ব্র্যান্ডের সিগারেট খায় সেটা ছিল না। এজন্য সে গাড়ি থামিয়ে একটি দোকানে যেয়ে সে ব্র্যান্ডের সিগারেট কিনতে থাকে আর সেটা ধরিয়ে খেতে থাকে। তখনই একটা লরি এসে সেই ট্রিপের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে, যেখানে অর্জুনের বাকি বন্ধুরা অনেক গুরুতর আহত হয় আর কয়েকজন মারা যায়। অর্জুন তখন ভাবে শুধুমাত্র এই সিগারেটের ব্র্যান্ডের জন্যই সে বেঁচে গেছে এইবারও। এর কয়েক বছর পরে অর্জুন তার কলিগদের সাথে কোথাও যাচ্ছিল। গাড়িটা পেট্রোল পাম্পে থামিয়ে তেল ভরতে শুরু করে, আর গাড়িতে বসেই অর্জুন স্মোক করছিল। কিন্তু সেখানকার একজন লোক অর্জুনকে কথা শোনাতে থাকে আর বলে, তুমি কি চোখে দেখতে পাও না সেখানে নো স্মোকিং লেখা, আর তুমি একটি পেট্রোল পাম্পে বসে বসে স্মোক করছো। এতে অর্জুন একটু দূরে এসে দাঁড়িয়ে স্মোক করতে শুরু করে। তখনও সেই পেট্রোল পাম্পে একটা অ্যাক্সিডেন্ট হয় আর পুরো পেট্রোল পাম্পটা ব্লাস্ট হয়ে যায়। দূর থেকে দাঁড়িয়ে অর্জুন এটা শুধু দেখে। তখন সে বুঝতে পারে এই সিগারেটের কারণেই আজকেও সে বেঁচে গেছে। অর্জুন সবকিছু বলে ভ্যাঙ্কেটকে আর বলে, আমার লাক শুধুমাত্র এই সিগারেটের প্যাকের মধ্যেই আটকে রয়েছে। এটা শোনার পরে ভ্যাঙ্কেটও আজ থেকে সে একই ব্র্যান্ডের সিগারেট খেতে শুরু করে। এদিকে গায়ত্রীকে দেখা যায় আবারও সে হোটেল রুমে চলে আসে, আর টাকাগুলো বেড থেকে সে ব্যাগের ভেতরে ভরে ফেলে। সে ভাবতে থাকে এই ব্যাগটাকে এখন সে বাইরে কি করে নিয়ে যাবে। তখনই সেখানে একটা ট্রলি দেখতে পায়, আর ব্যাগটাকে ট্রলির ভেতরে ভরে নিয়ে যেতে থাকে, কারণ সেটা ছিল রুম পরিষ্কার করার ট্রলি, তাই সেটার দিকে কেউ নজর দেবে না। আর এভাবেই পাক্কা প্ল্যান করে গায়ত্রী সেই ব্যাগটাকে লবি পর্যন্ত নিয়ে আসে। আর অবশেষে গায়ত্রী সেই ব্যাগটা নিয়ে হোটেল থেকে বের হতেই যাবে, তার সামনে এসে দাঁড়ায় হেমন্ত আর বলে, তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? গায়ত্রী বলে, স্যার আমার কাজ তো শেষ। তখন হেমন্ত রেগে গিয়ে বলে, এই হোটেলটা কি তোমার? তুমি যখন ইচ্ছে যাবে আর যখন ইচ্ছে চলে যাবে। আর বাই দ্য ওয়ে, এই ব্যাগটা কার? এই ব্যাগের ভেতরে কি আছে? গায়ত্রী বলে, ব্যাগটা আমার। সকালবেলায় এই ব্যাগটা আমি নিয়ে এসেছিলাম, এটাতে আমার কাপড় চোপড় রয়েছে। হেমন্ত বলে, আমি সকালে তোমাকে দেখেছি, তোমার হাতে কিছুই ছিল না, তাহলে এই ব্যাগটা তুমি কোথা থেকে পেলে? এই ব্যাগটা আমাকে দেখতে দাও, আমি দেখতে চাই এর ভেতরে কি আছে। গায়ত্রী বলে, স্যার বললাম তো আমার কাপড় চোপড়। কিন্তু হেমন্ত তারপরেও সেটা জোর করেই দেখতে যাবে। ঠিক ওই সময়টাতে গায়ত্রী বুঝতে পারে এখন কিছু না করলে সে সবার সামনে ধরা পড়ে যাবে। তাই গায়ত্রী রেগে গিয়ে হেমন্তকে চড় মেরে বসে আর বলে, অনেক সহ্য করেছি, আর নয়, যখনই সুযোগ পান আমাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করুন। গায়ত্রী এরপরেই সেই হোটেলের মালিকের কাছে চলে আসে আর বলে, আপনার ছেলের টর্চার অনেক সহ্য করেছি, আর পারব না। আমি আজকে আমার চাকরি থেকে রিজাইন করলাম, আমি এখানে আর আসব না। এতে সেখানে সবাই তাকিয়ে থাকে হেমন্ত এবং সেই হোটেল মালিকের দিকে। এতে তারাও খুব লজ্জায় পড়ে যায়। আর এই সুযোগে গায়ত্রী সেখান থেকে সেই ব্যাগটা নিয়ে অর্থাৎ টাকার ব্যাগটা নিয়ে হোটেলের বাইরে চলে আসে। এদিকে ঋষি একেবারে ভেঙে পড়েছিল। সে প্রচণ্ড মদ খেতে থাকে, ড্রাগস নিতে থাকে, আর সে খালি ভাবতেই থাকে কিভাবে সে একটা নিষ্পাপ লোককে খুন করে ফেলল। এর প্রায়শ্চিত্ত সে কি করে করবে। সে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না, তার ভেতর থেকে কোনোভাবেই অপরাধবোধটা যাচ্ছে না। এদিকে ঋষিকে দেখার জন্য শানু একদিন তার বাড়িতে আসে, আর ঋষির এই অবস্থা দেখার পরে শানু অনেক কষ্ট পায়। তাকে বোঝাতে থাকে যে তোমার কোনো অপরাধ নেই, তুমি না জেনেই কাজটা করে ফেলেছ, এতে তোমার কোনো দোষ নেই। কিন্তু ঋষি বলে, না, আমি ভুল করেছি, আর এটার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমি পুলিশের কাছে যে সবকিছু খুলে বলে দেব, কিন্তু তুমি ভয় পেও না, তোমার নাম আসবে না। আমি পুলিশে বলে দেব আমি ভুল করে তাকে মেরে ফেলেছি, কিন্তু তারপরেও আমি পুলিশের কাছে যে আত্মসমর্পণ করব। কিন্তু শানু তাকে বোঝাতে থাকে, তুমি পুলিশের কাছে সারেন্ডার করলে তোমার জেল হয়ে যাবে, আমার কি হবে? তোমাকে ছাড়া আমি কি করে থাকব? তুমি একটু শান্ত হওয়ার চেষ্টা করো। কিন্তু তারপরও ঋষি তার কোনো কথাই শোনে না। শানু সেখানে কাঁদতে থাকে, আর ঋষি যখন সেখানে তাড়াহুড়ো করে চলে আসতেই যাচ্ছিল,
তখনই সেখানে কোনো কিছুতে পা পিছলে ঋষি সেখানেই পড়ে যায়। আর পড়ে যাওয়ার সাথে সাথে সেখানে ভাঙা কাচের মধ্যে ঋষির গলা লেগে রক্ত বের হতে শুরু করে। আর ঋষি সেখানে সাথে সাথেই মারা যায়। এটা দেখে শানু হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পরেই শানু তার বান্ধবী কাজলকে কল করে আর সেখানে আসতে বলে। কাজল সেখানে আসলেই শানু তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে কি হয়েছে। সবকিছু শোনার পরে কাজল তাকে সাহায্য করার জন্য একমত হয়। তারা দুজনে মিলে সেই জায়গাটা একেবারে পরিষ্কার করে ফেলে আর ঋষির লাশটা নির্জন একটা জায়গায় নিয়ে মাটির নিচে পুঁতে ফেলে। তারপরে তারা একসাথে গোসল করতে শুরু করে আর বোঝাতে থাকে যেটা হয়েছে তুমি সেটা মেনে নাও। কারণটা হচ্ছে বাস্তবতাকে মেনে নিলে তোমার জন্যই ভালো হবে। আর তুমি ভেবো না যে তোমার সাথেই শুধু এমনটা কেন হলো, আমার সাথেও এমনটাই হয়েছে। ছোটবেলায় আমার বাবা মা মারা গিয়েছিল। এরপরে আমার মামা তার কাছে নিয়ে আসে আমাকে পেলে পুষে বড় করার জন্য। কিন্তু তার একটা উদ্দেশ্য ছিল, সে আমাকে অ্যাবিউজ করত শারীরিক এবং মানসিকভাবে। ৩ বছর পর্যন্ত সে আমার সাথে প্রতিনিয়ত এটা করেই চলেছিল। অবশেষে একদিন নিজ হাতেই আমি তাকে খুন করে দিয়েছি। আর আজকে আমি এইখানে এসেছি। সেই অবস্থা থেকে আমি যেভাবে বেড়েছি ঠিক একই রকমভাবে আমি তোমাকেও এই অবস্থা থেকে বের করে নিয়ে আসব। তোমার হাজব্যান্ডকে মারার জন্য আমি তোমাকে সাহায্য করব। আমি এমন কয়েকজন লোককে চিনি যারা টাকা নিয়ে এসব কাজ করে দেয়। তুমি শুধু আমাকে ২০ লাখ টাকা দাও, আমি তোমার হাজব্যান্ডকে সেই সব লোকগুলোকে দিয়ে মেরে ফেলব। কিন্তু শানু বলে তার কাছে এত টাকা নেই। কাজল বলে ঠিক আছে, আমি এই টাকাটা নিজে থেকে দিয়ে দিচ্ছি, তোমার কাজটা করে দিচ্ছি। কিন্তু যখন তুমি টাকা পাবে তখন তুমি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দেবে। শানু এতে রাজি হয়ে যায়। কাজল তখনই অর্জুনকে কল করে আর তখনই আমরা জানতে পারি অর্জুনের যে ফ্রেন্ড নিখোঁজ হয়ে গিয়েছিল মেঘনা, সেই মেঘনাই হচ্ছে এই কাজল। মেঘনা আসলে তার নকল নাম ছিল, যেটা অর্জুন জানত। মেঘনা অর্জুনকে বলে আমি অন্য শহরে আছি, একটা কাজে আছি, আর কিছুদিন পরে আমি তোমার কাছে চলে আসব। কিন্তু তার আগে তোমার ছোট্ট একটা সাহায্য আমার দরকার। আমাকে ২০ লাখ টাকার অ্যারেঞ্জ করে দাও। অর্জুন বলে ঠিক আছে, আমি মামা লক্ষ্মীর সাথে কথা বলবো। এরপরেই দেখা যায় মেঘনা কয়েকজন লোককে হায়ার করে, যে লোকগুলো শানুর হাজবেন্ডকে মেরে ফেলে। আর সেটা দেখতে হুবহু অ্যাক্সিডেন্টের মতোই লাগে। এদিকে শানুর হাজব্যান্ডকে খুন করার আগে মেঘনা তাকে আগেই বলে দিয়েছিল যে তোমার হাজব্যান্ড মারা যাবার পরে তুমি কিছুদিন আমার সাথে যোগাযোগ করো না, আর এমনভাবে থাকবে যেন তুমি অনেক কষ্ট পেয়েছ তোমার হাজব্যান্ড মারা যাওয়াতে। আর সবাই যখন এটা অ্যাক্সিডেন্ট হিসেবে মেনে নেবে, সবাই যখন এটা স্বাভাবিকভাবে ধরে নেবে, তখন কয়েক সপ্তাহের মধ্যে তোমার নামে সব অ্যাকাউন্টগুলো তোমার হাতে চলে আসবে, অর্থাৎ তোমার সব প্রপার্টি। আর এরপরে হুট করেই সব টাকা একসাথে উইথড্র করবে না, কিছু কিছু টাকাই উইথড্র করবে, আর সবগুলো আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আর শানু মেঘনার প্রত্যেকটা কথা মেনে নেয় আর ঠিক একই রকমভাবে অর্থাৎ প্ল্যান অনুযায়ী কাজ করে। আর এতে করে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আর দেখা যায় ১ মাস পরে সে ব্যাংক থেকে কিছু টাকা তুলে মেঘনার কাছে চলে আসে, অর্থাৎ সেই বিউটি পার্লারে। তারা সেখানে পার্টি করতে থাকে। আর মেঘনা যে টাকাটা খরচ করেছিল শানুর হাজব্যান্ডকে খুন করার জন্য, তার থেকেও বেশি টাকা সে তাকে দেয়। মেঘনা শানুকে বলতে থাকে এখন তুমি ফ্রি, মুক্ত পাখির মতো যেখানে খুশি উড়ে বেড়াও, যেখানে খুশি যাও, জীবনটাকে উপভোগ করো, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি চলে যাও, তুমি সবকিছু করতে পারবে এখন। ঠিক এর পরের দৃশ্যেই দেখা যায় মেঘনা শানুকে হাত পা বেঁধে রেখেছিল আর তার শরীর থেকে একটু একটু করে রক্ত বের করে নিচ্ছিল। মেঘনা শানুকে বলতে থাকে সরি, তোমার টাকা আত্মসাৎ করার জন্য আমাকে এটা করতেই হয়েছে। আর এই পুরো প্ল্যানটা আমার সেই মামার গল্প, এই সবকিছুই ছিল তোমার টাকা আত্মসাৎ করার আমার একটা প্ল্যান মাত্র। তোমাকে দিয়েই তোমার হাজব্যান্ডকে খুন করিয়েছি। আর এরপরে এখন এই পুরো টাকাটা আর তোমার সম্পত্তিটা পুরোটাই আমার। এই পৃথিবীতে তুমি একা বেঁচে থাকতে পারবে না। কতদিন আর ভেতরে অপরাধ বোধ নিয়ে এভাবে বেঁচে থাকবে? তোমার জন্য এই পৃথিবী নয়। তার থেকে ভালো তুমি খুব শান্তিতে এখান থেকে চলে যাও, পৃথিবী থেকে চলে যাও। আর এভাবেই রক্ত নিতে নিতে একটা সময় মেঘনা শানুকে মেরে ফেলে। আর তার সব টাকা পয়সা নিয়ে সে চলে আসে অর্জুনের কাছে। অর্জুন মেঘনাকে দেখার পরে খুশিও হয় আবার রাগও করে, কারণ এতদিন পরে হুট করেই সে নিখোঁজ হয়েছিল, আবার হুট করেই সে চলে আসছে। অন্যদিকে মেঘনা অর্জুনকে বলতে থাকে আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমাকে মাফ করে দাও। তোমার সেই টাকাগুলো ফেরত দিতে আমার আরও কিছুটা সময় লাগবে। তারপরেও অর্জুন খুব রেগে যায়। আসলে মামা লক্ষ্মীর কাছ থেকে যে টাকাটা নিয়েছিল সেটা সে মেঘনার জন্যই নিয়েছিল। আর সেই টাকাটা ফেরত দিতে না পারায় মামা লক্ষ্মী এখন তার পেছনে পড়ে রয়েছে, তার জীবন মরণের প্রশ্ন। অন্যদিকে মেঘনা সেখানে মিথ্যে কান্নার নাটক করে যাতে অর্জুন তাকে ক্ষমা করে দেয়। আর এই কান্নার নাটকে অর্জুনও গলে যায়।
এরপরে মেঘনা অর্জুনের রাগ ভাঙানোর জন্য তার সাথে ঘনিষ্ঠ হয় আর সেখানে সে তাকে একটি অ্যাপেল ওয়াচ গিফট করে। অবশেষে অর্জুনের রাগ ভাঙে। তখনই মেঘনা অর্জুনকে বলতে থাকে, দুবাইয়ে আমার খুব ভালো একটা জব হয়েছে, আমাকে সেখানে যেতে হবে, কিন্তু আমার আইএমই সার্টিফিকেট নেই। কিন্তু আমার এক ফ্রেন্ডের রয়েছে, তুমি কষ্ট করে ওর ফটোর জায়গায় আমার ফটোটা লাগিয়ে দিতে পারবে? তখনই অর্জুন বলে, ও আচ্ছা, তুমি এই জন্য আমার কাছে এসেছ? তখনই মেঘনা আবারও মিথ্যে কান্নার নাটক করে, আর এতে অর্জুন আবারও গলে যায় আর বলে, ঠিক আছে, আমি তোমার কাজটা করে দেব। ঠিক তখনই অর্জুনের বাসায় তার বন্ধু রাজেশ চলে আসে, এমনিতে একসাথে আড্ডা দেওয়ার জন্য আর মদ খাওয়ার জন্য। কিন্তু ওই সময় তো মেঘনা সেখানে ছিল। অর্জুন রাজেশকে যেতে বলতে পারছিল না, এই জন্য সেখানে তারা তিনজন বসে মদ খেতে থাকে আর আড্ডা দিতে থাকে। আর সেখানে কথায় কথায় রাজেশ একটা সময় বলে, আজকে আমি এমন একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছি যেটা কল্পনাও করতে পারিনি। কোনো এক সাইকো একটি মেয়েকে তিলে তিলে মেরে ফেলেছে এবং তার বডিগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে। রাজেশ আসলে শানুর কথাই বলেছে। মেঘনা শানুকে মেরে ফেলেছিল সেই কথাটাই সেখানে সে বলছে। কথাটা শুনে মেঘনা একটু চমকে যায়, কিন্তু তারপরও সে নিজেকে স্বাভাবিক করে নেয়, কারণ রাজেশ জানত না খুনটা কে করেছে। তখনই রাজেশ তাকে চমকে দিয়ে বলে যে খুনি একজন মেয়ে ছিল আর তার পিঠে একটি বাটারফ্লাইয়ের ট্যাটু রয়েছে। এটা শুনে মেঘনা অনেকটাই চমকে যায়, সে বুঝতে পারে সে প্রায় ধরায় পড়েই যাবে। এদিকে এটা শোনার পরে অর্জুনও চমকে যায়, কারণ সে জানত এইরকমই একটা বাটারফ্লাই ট্যাটু মেঘনার পিঠেও রয়েছে। তখনই নিজে কনফার্ম হওয়ার জন্য অর্জুন তার মোবাইলে থাকা মেঘনার কয়েকটা ছবি দেখে আর দেখে ঠিক একই রকম ট্যাটু ছিল যেটা রাজেশ বলেছে। তার মানে মেঘনাই শানুকে খুন করেছে, আর খুন করার পরে এখন দুবাই পালিয়ে যেতে চাইছে, আর এই জন্য সে তার কাছে এসেছে সাহায্য চাওয়ার জন্য। রাজেশ যখন একটু আড়ালে চলে যায় একটা ফোন রিসিভ করার জন্য, তখনই অর্জুন মেঘনাকে বলে, তুমি এই খুনটা করেছ? মেঘনা অবশেষে স্বীকার করে নেয় আর বলে, হ্যাঁ। আর তখন সে একই ডায়লগ দেয়, অর্থাৎ অর্জুনের ডায়লগ, বলে, যেটা আমাদের জন্য ভালো সেটা তো ভালোই, সেটার জন্য যে কোনো কিছু করা যেতে পারে। আর আমি যা করছি আমাদের দুজনের জন্যই তো করছি। ঠিক ওই সময়টাতে অর্জুন একটু আড়ালে আসে। আড়ালে এসে সে ভেঙ্কটকে কল করে আর মেঘনার সব কথা খুলে বলে যে মেঘনা তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু সে জানতে পেরেছে সে একটি মেয়েকে খুন করেছে এবং সেই টাকা পয়সা নিয়ে এখন সে দুবাই পালিয়ে যেতে চাইছে। ভেঙ্কটও এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন অর্জুন বলে, মেঘনা আমাকে ধোঁকা দিতে চাইছে, তাই তুমি এখানে চলে এসো, আমরা মেঘনার কাছ থেকে সেই টাকাগুলো রেখে দেব। এদিকে রাজেশ আসলে মেঘনার পিঠে সেই ট্যাটুটা হুট করেই দেখে ফেলেছিল, আর এই জন্যই মেঘনা রাজেশকে সেখানে মেরে ফেলে। কিন্তু যখনই অর্জুন সেখানে চলে আসে, মেঘনা আবারও নাটক করতে শুরু করে আর বলে, ও আমাকে খারাপ নজরে দেখছিল, খারাপভাবে টাচ করার চেষ্টা করেছিল, আর তাই সেলফ ডিফেন্সে আমি ওকে মেরে ফেলেছি। কিন্তু অর্জুন মেঘনাকে চিনত, আর এই জন্যই সেখানে একটি বিয়ারের বোতল মেঘনার মাথায় সে ফাটিয়ে দেয়। মেঘনা এতে অজ্ঞান হয়ে যায়। এরপরে অর্জুন মেঘনার গাড়িতে চলে যায় আর টাকা ভর্তি সে ব্যাগটা দেখে, আর সেটা নিয়ে সে সেখান থেকে কেটে পড়ে। এদিকে যখনই মেঘনার জ্ঞান ফিরে, সে দেখতে পায় মামা লক্ষ্মী এবং তার লোকেরা সেখানে তাকে ঘিরে ধরে আছে। মামা লক্ষ্মীর লোকেরা যখন তাকে মেরে ফেলতেই যাবে, মেঘনা তখন নিজের সব সত্যি কথা বলে দেয় যে সে কি কি করেছে আর এখন অর্জুনের কাছে কত টাকা রয়েছে। আর ওই সব টাকাই আমার ছিল, সে আমার টাকা নিয়ে পালিয়ে গেছে। এরপরেই মেঘনা যখন অর্জুনকে কল করে, সে তার কল রিসিভ করে না, বরং নিজের ফোনটা ফেলে দেয়। এতে মামা লক্ষ্মী রেগে যায় আর তার লোকদের বলে অর্জুনকে খুঁজে বের করার জন্য। কিন্তু মেঘনা বলে, ওকে খুঁজে বের করার দরকার নেই, ওর হাতে আমি একটা অ্যাপেল ওয়াচ পরিয়ে দিয়েছি, আর ওর লোকেশন এখন আমি জানি। এদিকে ভারুণ অর্জুনের বাসায় চলে আসে সেই পাসপোর্ট নেয়ার জন্য। এদিকে যখনই মামা লক্ষ্মীর লোকেরা ভারুণকে দেখে ফেলে, তাকে আটকে ফেলে, কারণ অর্জুন আগেই ভারুণের ব্যাপারে মামা লক্ষ্মীকে বলে দিয়েছিল যে তার কাছে অনেক টাকা রয়েছে, আর এই জন্যই সেই লোকগুলো ভারুণকে আটকে ফেলে। এদিকে অর্জুন একটা হোটেলে চলে আসে রাতে থাকার জন্য, আর সেই হোটেলে নিজের নাম সে ভারুণ হিসেবে রেজিস্টার করায়। অর্থাৎ এই হোটেলে, যে হোটেলে গায়ত্রী কাজ করত, এই হোটেলেই অর্জুন এসেছিল থাকার জন্য। কিন্তু রুমে আসার পরে অর্জুন দেখতে পায় তার পছন্দের সিগারেট শেষ হয়ে গেছে। তাই সিগারেট কেনার জন্য সে হোটেলের নিচে চলে আসে, আর ঠিক ওই সময়টাতে মামা লক্ষ্মীর লোকেরা সেখানে চলে আসে, কারণ সেই অ্যাপেল ওয়াচের লোকেশনের ট্র্যাক করে তারা এখানে চলে এসেছে। কিন্তু মামা লক্ষ্মীর লোকদের দেখে অর্জুন পালাতে শুরু করে। ওই সময় একটা ট্রাক এসে তাকে সেখানে অ্যাক্সিডেন্ট করে। অর্থাৎ এত বছর যে সিগারেট তার জীবন বাঁচিয়েছিল, আজকে সেই সিগারেটই তার জীবন নিয়ে নিল।
তখনই ভেঙ্কট সেখানে চলে আসে আর অর্জুনের এই অবস্থা দেখে বুঝতে পারে আসলে ভাগ্য বলতে তেমন কিছু নয়, কোনোটাই লাকি বা আনলাকি নয়, এগুলো শুধুমাত্র বিশ্বাসের ব্যাপার। এদিকে গায়ত্রী সেই টাকার ব্যাগটা নিয়ে তার বাড়িতে চলে এসেছিল আর সেই টাকাগুলো সে তার বিছানার নিচে লুকিয়ে ফেলেছিল। এরপরে যখন ডিনার করতে যাবে তখন তার হাজব্যান্ড মহেশ তাকে বলে, আজকে আমার ট্যাক্সিতে একজন প্যাসেঞ্জার উঠেছিল যে আমাকে ৫০০ টাকা দিয়ে বলেছিল অপেক্ষা করতে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সে আর আসেনি। অবশেষে আমি সেখান থেকে চলে এসেছি, আমি তাকে ভাঙতি টাকাগুলো দিতে পারিনি, এটা বলে সে আফসোস করতে থাকে। এই কথা শোনার পরে গায়ত্রী অনেকটাই অবাক হয়ে যায়। মাত্র ৫০০ টাকার ভাঙতি না দিতে পারায় মহেশ এতটা গিল্ট ফিল করছে, আর সে যখন জানতে পারবে যে আমার কাছে কোটি কোটি টাকা রয়েছে সে কিভাবে রিয়াকশন করবে, আমি তাকে কি বোঝাবো, কিভাবে বোঝাবো যে এই টাকাগুলো আমি কোথায় পেয়েছি। এরপরে সকালবেলাতেই দেখা যায় গায়ত্রীর বাসায় মামা লক্ষ্মী, মেঘনা এবং তার বাকি লোকেরা চলে আসে আর জিজ্ঞেস করতে থাকে সেই টাকার ব্যাগটা কোথায়। আমি জানি হোটেল থেকে সেই টাকাগুলো তুমিই চুরি করেছ। গায়ত্রী প্রথমে অস্বীকার করে যে সে কোনো ব্যাগ নেয়নি, কিন্তু হোটেলের সিসিটিভি ফুটেজ দেখায় মেঘনা এবং মামা লক্ষ্মী, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল গায়ত্রী সেই টাকার ব্যাগটা নিয়ে হোটেল থেকে বের হয়েছে। আর সেই টাকাগুলো যেহেতু মেঘনা ছিল এখন তাকে ফেরত দিতেই হবে। এই জন্যই মামা লক্ষ্মী আর মেঘনা গায়ত্রীর পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। অবশেষে গায়ত্রী বলে, ঠিক আছে, আমি তোমাদের টাকার ব্যাগ তোমাদের ফেরত দিয়ে যাচ্ছি। টাকার ব্যাগটা সেখান থেকে দিয়ে দেয়। অন্যদিকে গায়ত্রীর শাশুড়ি চা বানাতে যাবে আর এই জন্য গ্যাসটা সে হু হু করে ছেড়ে দেয়। ওই সময় মামা লক্ষ্মীর লোকেরা সেখানে সিগারেট চালাতে যাবে আর এতেই সেখানে একটা ব্লাস্ট হয়। যদিও সেই বিস্ফোরণটা ছোটখাটোই ছিল, সেখানে কেউ মারা যায়নি, কিন্তু অনেকেই আহত হয়। আর সেই বিস্ফোরণের পরে যখন মামা লক্ষ্মী সেই টাকার ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে আসতেই যাবে, মেঘনা তাকে মেরে ফেলে আর মেঘনা সেই টাকার ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে মেঘনা যখন সেই টাকার ব্যাগটা নিয়ে গাড়ি দিয়ে চলে যাচ্ছিল তখনই মামা লক্ষ্মীর লোক রাঘব সেখানে চলে আসে আর গাড়ি দিয়ে মেঘনাকে অ্যাক্সিডেন্ট করে। তারা দুজনেই সেই টাকার জন্য ফাইট করতে থাকে। মেঘনাকে যখন রাঘব সেখানে মেরেই ফেলছিল তখন মেঘনা একটি ছুরি দিয়ে রাঘবের বুকে আঘাত করে আর রাঘবও মেঘনাকে সেখানে গলা টিপেই মেরে ফেলে, অর্থাৎ দুজনেই মারা যায়। আর সেখানেই টাকার ব্যাগটা পড়ে থাকে। এরপরেই মহেশকে দেখানো হয় যে একটি নিরিবিলি জায়গায় এসে তার গাড়ির ডিকি ওপেন করে আর সেই গাড়ির ডিকিতে দেখা যায় অনেক টাকা। সিন একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে গতকাল মহেশের গাড়িতে যে প্যাসেঞ্জার উঠেছিল সেটা আর কেউ ছিল না, ভারুণ ছিল। ভারুণ সেই টাকার ব্যাগটা তার গাড়ির ডিকিতে রেখেছিল এবং চলে গিয়েছিল অর্জুনের সাথে দেখা করতে, কিন্তু মামা লক্ষ্মী যেহেতু তাকে সেখানে আটকে রেখেছিল তাই ভারুণ আর সেখান থেকে আসতে পারেনি। এরপরে মামা লক্ষ্মীর লোকেরা তাকে মেরেই ফেলেছে আর ভারুণের সব টাকাগুলো এখন মহেশের। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এছাড়া এই মুভিটা একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। ডিরেক্টর মুভিটাকে পাজলের মতো দেখানো হয়েছে আর ক্লাইম্যাক্সে এসে আমরা সবকিছু বুঝতে পারি। আসলে এই মুভিটা একই টাইমলাইনে চলে না। সোজা কথা বলতে গেলে গায়ত্রীর যে দৃশ্যটা দেখানো হয়েছে শুধুমাত্র সেটাই প্রেজেন্টে আর বাকি সবকিছু পাস্টে। আমি চেষ্টা করেছি বুঝিয়ে বলার, তারপরেও ঘটনা বুঝতে যদি কারো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দেব। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।